আমরা মূলত ধারাবাহিকভাবে জব সলিউশন লাইভ পরিচালনা করছি। সাথে আছে আমি মনিরুজ্জামান শাহিন। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রশ্ন সমাধান করেছি। ৪৬তম বিসিএস প্রিলি শুরু করে ৪৪তম শেষ হয়েছে। আজকে আমরা ৪৩তম বিসিএস প্রিলির প্রশ্ন সমাধান করব। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের জন্য একটাই কথা, আমাকে ক্লিয়ার কাট শুনতে পাচ্ছেন কিনা এটা একটু জানাবেন। যদি ক্লিয়ার কাট শুনতে পারেন, তাহলে আমরা আমাদের সেশনটি শুরু করে দিচ্ছি। আজকের সেশনের প্রথম প্রশ্ন, তাহলে আজকে আমরা সমাধান করতে যাচ্ছি ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি রয়েছে লক্ষ্য করুন কি আছে। এখানে প্রথম প্রশ্ন যেটি আছে, হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং। এখানে আন্ডারলাইন কিন্তু যে ওয়ার্ড রয়েছে সেটি মূলত কি হবে? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কালেকটিভ নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? দ্রুত উত্তর করবেন, যত দ্রুত উত্তর করবেন ইনশাল্লাহ আমরা তত দ্রুত দ্বিতীয় প্রশ্নে যেতে পারবো। অলরেডি অনেকেই জানিয়েছেন হ্যাঁ ঠিকঠাক আছে, এ কথাই বলেছেন যে হ্যাঁ ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার একের উত্তর ইতিমধ্যে করে দিয়েছেন নজরুল ইসলাম, উত্তর করেছেন রোদমণি রোদসি। আজকের এই সেশনটি দুটো পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাথ ওয়ার্ডস এবং ইংলিশ হাব। যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আজকের লাইভটি একটু শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো প্রথম প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ প্রথম প্রশ্নের উত্তর নিয়ে কথা হবে। কি হতে পারে উত্তর সেটা নিয়ে বলছি। দেখুন এখানে খুব চমৎকার একটি নিয়ম কাজ করে। সেই নিয়মটি কি? দেখুন সেই নিয়মটি হচ্ছে, অফ দ্বারা যখন দুটি কালেকটিভ নাউন যুক্ত হয়, অফ দ্বারা যখন দুটো কালেকটিভ নাউন যুক্ত হয়, তখন প্রথমটি কালেকটিভ থাকে বাট দ্বিতীয়টি কিন্তু কমন হয়ে যায়। বাট এখানে লক্ষ্য করুন এটি অ্যাডভার্ব নয়, এটি অ্যাডজেক্টিভ নয়, এটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেইটা যেইটা মূলত অদৃশ্য বিষয়কে নির্দেশ করে। আমি আবার বলছি, যেইটা মূলত অদৃশ্য বিষয়কে নির্দেশ করে। এখানে অদৃশ্য বিষয়কে নির্দেশ করে এরকম কিছুই নাই। আমি আপনাদের আবার বলছি, অদৃশ্য বিষয়কে নির্দেশ করে এখানে এমন কিছুই কিন্তু নাই। আচ্ছা, চলুন তাহলে পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি এটি একটি কালেকটিভ নাউন, সন্দেহ নাই। আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন। আলরাহা ভুইয়ান তিনি বলেছেন, ক্রিস্টাল সি বলেছেন, আমরা সিটাই উত্তর করতে পেরেছি। কাকুলি আক্তার যুক্ত হয়েছেন, ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন যেটি আছে সেটি কি আছে দেখতে চাই। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দি ওয়ার্ড লাফ? লাফের নাউন রূপ কোনটি? লাফের নাউন রূপ কোনটি জানাবেন। লাফের নাউন রূপ কোনটি? নজরুল ইসলাম উত্তর করেছেন রুনা রোহান। গুড। কি হতে পারে এই প্রশ্নের উত্তর? কি হতে পারে? লাফ। লাফ থেকে, লাফ হচ্ছে ভার্ব, হাসি দেওয়া। আর এর নাউন রূপ যেটা সেটি হচ্ছে লাফটার। অপশন সি ইজ দ্য রাইট আনসার, লাফটার। নাজমুল বলেছে, লাকি শুভ বলেছে, লতিফা ঝুমি বলেছে, নির্মল কুমার, রোকসানা জান্নাত, কাকুলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চাইবো সবাই যেন একটু শেয়ার করি সেশনটিকে, সবাই যেন একটু শেয়ার করি, অন্যরাও যাতে দেখতে পারে, আমাদের অন্য চাকরি প্রত্যাশী ভাই বোন তারাও যেন এই সেশনটি দেখতে পারে সেই ব্যবস্থা যেন করে দিই। কোয়েশ্চেন নাম্বার 3, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন যেটি রয়েছে লক্ষ্য করুন, 3 নম্বর প্রশ্ন কি আছে। পিপল শব্দটির অ্যাডজেক্টিভ রূপ কি হতে পারে? পিপল শব্দটির অ্যাডজেক্টিভ রূপটা কি হবে? পিপল শব্দের অ্যাডজেক্টিভ রূপ কি হবে? দ্রুত জানাবেন। এখানে যে অপশন গুলো রয়েছে, অপশনগুলো একটু লক্ষ্য করুন। পপুলাস, পপুলার, পপুলারিটি, পপুলারাইজ, কোনটি হতে পারে সঠিক উত্তর?
কোনটি সঠিক উত্তর হতে পারে? আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি। গুড। ওকে। এখানে এই প্রশ্নের উত্তর নিয়ে একটি ঝামেলা আছে। ঝামেলাটা কি সেটা আমি ক্লিয়ার করে দিই। এখানে অনেকে মনে করে এই প্রশ্নের দুটো উত্তর আছে। আসলে না, এই প্রশ্নের উত্তর কিন্তু একটাই। সেই একটা উত্তর আসলে লক্ষ্য করবেন যেটাকে উত্তর ভাবে, একটা হচ্ছে পপুলাস আর একটা হচ্ছে পপুলার। দেখুন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পপুলাস। পিপল মানে জনগণ, আর পপুলাস এর মানে হচ্ছে জনবহুল, জনবহুল। আর পপুলার শব্দটিও অ্যাডজেক্টিভ। পপুলার যে কোনো নাউনের অ্যাডজেক্টিভই হচ্ছে পপুলার। যেমন আমি যদি বলি মাই টিচার ইজ পপুলার, হ্যাঁ, মাই সান ইজ পপুলার, এরকমটা কেমন? তিনের অপশন গুলো ব্যাখ্যা করেন, তিনের অপশন গুলো ব্যাখ্যা করছি। তার মানে পপুলাস এটা হচ্ছে পিপলের অ্যাডজেক্টিভ, পপুলার এটাও অ্যাডজেক্টিভ, তবে সেটি পিপলের অ্যাডজেক্টিভ নয়। পপুলারিটি এটি হচ্ছে নাউন। আর পপুলারাইজ যেহেতু শেষে আইজেডি আছে, আইজেডি থাকলে সেটি ভার্ব হয়ে যায়। তাহলে আমরা দেখলাম পপুলাস এটি হচ্ছে এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর। স্নিগ্ধা শিলা সে বলেছে তিনের আনসার এ হবে রাইট। বিদ্যুৎ আলী বলছে পপুলাস, রাইট। গুড, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী প্রশ্ন যেটি আছে কোয়েশ্চেন নাম্বার 4। যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় সাথে সাথে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ আবার দেওয়ার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন, উত্তর করুন। আজকের এই সেশনটি দুটো পেজ হতে আপনারা দেখতে পাচ্ছেন, ইংলিশ হাব এবং ম্যাথ ওয়ার্ল্ড। দুটো পেজ হতে দেখতে পাচ্ছেন। যারা ম্যাথ ওয়ার্ল্ডের ম্যাথ কোর্সে ভর্তি আছেন তাদের জন্য আহ, মানে চরম লেভেলের একটা ডিসকাউন্ট থাকবে যদি তারা আমাদের ইংরেজি কোর্সে এনরোল করে। কোয়েশ্চেন নাম্বার 4, হাসান শিকদার, নির্মল কুমার, মুকুল উত্তর করেছেন। এপাশ থেকে উত্তর করেছে রোদসি, উত্তর করেছে বিদ্যুৎ, উত্তর করেছে রাইতা, সিনথিয়া জান্নাত রাইতা। দেখুন এই প্রশ্নের উত্তরটা আসলে এখানে খুব সরল একটা ব্যাপার। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। এর নিয়মটা হচ্ছে এরকম, যদি ইট ইজ হাই টাইমের পর আপনি নাউন প্রোনাউন পান, কি পান? নাউন প্রোনাউন, তাহলে পরবর্তী যে ভার্বটি সেটি পাস্ট করবেন। আর যদি নাউন প্রোনাউন না পান, সরাসরি ভার্ব পান, তাহলে ওইটাকে টু প্লাস ভার্বের বেস ফর্ম করবেন। তাহলে এখানে দেখুন আমরা যে ইট ইজ হাই টাইম এরপরে কি পাচ্ছি? কিন্তু নাউন প্রোনাউন পাচ্ছি যেটা হচ্ছে সাবজেক্ট। মূল ব্যাপারটা হচ্ছে ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে টোটাল ওই বাক্যটাকে পাস্ট ডিফিনিট করতে হয়। যেমন এখানে আছে উই অ্যাক্ট অন দি ম্যাটার, বাট অ্যাক্ট নয়, এখানে হবে অ্যাক্টেড অন দি ম্যাটার। আমি আবার বলছি, এটা হবে অ্যাক্টেড অন দি ম্যাটার। উত্তর করতে পেরেছেন। আল রাহা ভুইয়া উত্তর করতে পেরেছেন। এপাশে মনসুরা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। কাকুলি উত্তর করেছেন, লাকি শুভ উত্তর করেছেন, উত্তর করেছেন নিপা মন্ডল, মিনহাজুল উত্তর করেছেন, নাজমুল উত্তর করেছেন, আকরাম, আসিয়া, নাদিয়া তাবাসসুম, মুকুল হুসাইন। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য উত্তর এসেছে। আমি খুব খুশি হব, খুব ভালো লাগবে যদি আপনারা একটু আজকের এই সেশনটাকে শেয়ার করে দেন। আমার ক্লাস নিতেও ভালো লাগবে, বেশি সংখ্যক ক্যান্ডিডেট থাকলে ক্লাস নিতেও একটা আনন্দ বোধ হয়। কোয়েশ্চেন নাম্বার 5, দেখুন 5 নম্বর প্রশ্ন কি আছে। 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, he contemplated marrying his cousin. Here marryingটা আসলে কি? এই marryingটা কি? এটা হচ্ছে ফ্যাক্ট। গুড। উত্তর করেছেন, গুড, গুড। he contemplated his marrying his cousin. He contemplated এই কন্টেমপ্লেট ভার্বের অবজেক্ট হচ্ছে ম্যারিং। এই যে ম্যারিং হিজ কাজিন, এই ম্যারিংটা অবজেক্ট, অ্যাজ অবজেক্ট। আমি আবার বলছি এই ম্যারিংটা কিন্তু অ্যাজ অবজেক্ট। তো যখন ভার্বের আইনজি রূপটা অ্যাজ অবজেক্ট হয়, অর্থাৎ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তখন সেটি কিন্তু অবভিয়াসলি নাউন।
আমরা তো এখানে নাউন বলার সুযোগ নেই, এটাকে কি বলতে হবে? যেহেতু এই নাউনের স্ট্রাকচারটা একটু ভিন্নভাবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন হয়েছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন হয়েছে, এর মানে এইটাকে আমার বলতে হবে জেনার। কোয়েশ্চেন নাম্বার 5 উত্তর করেছে রোচি, যে বলেছে এটা অপশন বি হবে। শোভন সবাইকে মেনশন করেছে, ধন্যবাদ। অবশ্যই আমরা যখন উত্তর করব নাম্বারটা লিখে উত্তর করব, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কোনটার উত্তর আপনারা করতেছেন। নাদিয়া তাবাসসুম, মানসুরা আফরিন, কাকুলি সবাই উত্তর করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর শেয়ার করে একটু জানাতে পারেন যে আপনি শেয়ার করেছেন। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6 যাব, দেখবো 6 নম্বর প্রশ্নটি কি আছে। খেয়াল করবেন, কোয়েশ্চেন নাম্বার 6 আছে, আমরা কোয়েশ্চেন নাম্বার 6 লক্ষ্য করুন। 6 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে যে হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফ্যান। অরফ্যান এটি কোন জেন্ডার? অরফ্যান এটি কোন জেন্ডার? জানাবেন। নাদিয়া তাবাসসুম সে বলেছে এটি কমন জেন্ডার। আমরা ম্যাথওয়ার্ডস থেকে সেরকম কোনো উত্তর এখনো পাচ্ছি না। লক্ষ্য করুন, গুড। মাহমুদ আক্তার উত্তর করেছে 6 এ হবে। দেখুন, এইখানে যেটা বলা হচ্ছে অরফ্যান, অরফ্যান মানে হচ্ছে এতিম। তার মানে একটা এতিম শিশু, সে কিন্তু ছেলেও হতে মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে। এই ছেলে মেয়ে যে উভয়ই হতে পারে, সেক্ষেত্রে এটি কমন জেন্ডার। আর নিউটার বলা হয় মূলত ওইটাকে যেটাকে আমরা বলি ক্লিভ, মানে জড় পদার্থ। বিদ্যুৎ আলী উত্তর করেছে, সিনথিয়া উত্তর করেছে, আলরাহা উত্তর করেছে, মাহমুদা শেয়ার করেছে, ধন্যবাদ। তার মানে 6 যে উত্তরটা সেটা কিন্তু কমন জেন্ডার। কেন কমন জেন্ডার? এতিম মানে এখানে যে আপনি ছেলেকে বুঝিয়েছেন এরকম না, এটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। যখন ছেলে মেয়ে উভয়ই হতে পারে, মাথায় রাখবেন ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, উভয়ই হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এটি কমন জেন্ডার হয়ে যায়। কারণ হচ্ছে অরফ্যান বললে আমাদের মনের মধ্যে নির্দিষ্ট কোনো জেন্ডার আসে না, নির্দিষ্ট কোনো জেন্ডারের কথা আমরা চিন্তা করি না। এই হচ্ছে ব্যাপারটা, আর কিছু না। কোয়েশ্চেন নাম্বার 7, 7 নম্বর প্রশ্ন। যেই প্রশ্নটি রয়েছে এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শি ওয়েন্ট টু মার্কেট। সে মার্কেটে গিয়েছিল, সে মার্কেটে গিয়েছিল অন ফুট, অন ফিট, বাই ফুট, বাই ওয়াকিং। কি হতে পারে? উত্তর জানাবেন, কি হতে পারে জানিয়ে দেবেন। কেমন? আচ্ছা, এখানে অন ফুট বলেছে, রাহাত মাহমুদ বলেছে, নাদিয়া বলেছে, নাজমুল বলেছে অন ফুট হবে, মিনহাজুল বলেছে অন ফুট হবে। আর 7 নম্বরে এখানে রাহা ভুইয়ার উত্তর করেছে, মাহমুদ উত্তর করেছেন, তারা বলেছে অন ফুট হবে। এটা খুব কনফিউজিং। এখন আপনার কাছে মনে হতে পারে হ্যাঁ অন ফুটই সঠিক, রাইট, অন ফুটটাই সঠিক। বাট এক্সাম হলে গেলে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দেবে যে ভাই পা তো দুইটা, তাহলে ফিট করে দাও অন ফুট। পা দিয়ে হাঁটি, আমাদের পা তো দুইটা, তাহলে এটা অন ফুট না হয় অন ফিট করে দিই, এরকম ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে কিন্তু আসবে। শয়তান ভোলানোর চেষ্টা করবে। সো মাথায় রাখতে হবে, আমাদের এক্সাম হলে খুব খুব ঠান্ডা মাথায় উত্তরগুলো করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 8, 8 নম্বর প্রশ্ন যেটি আছে, 8 নম্বর প্রশ্ন। ডু ইউ হ্যাভ মানি? ইউ fill in the blank with the appropriate preposition. Do you have any money? You fill in the blank with the appropriate preposition. আচ্ছা, দেখুন তাহলে এই প্রশ্নের উত্তরটা কি আসে। ফেরদৌসি উত্তর করেছে, তারপর হচ্ছে রাজীব খান, লতিফা জমি উত্তরগুলো করেছে। আচ্ছা, বিদ্যুৎ আলী চমৎকারভাবে উত্তরগুলো করতেছে, নিপা মন্ডল, আল রাহা, মাহমুদ আক্তার উত্তর চলছে। আচ্ছা, পাই ফুট বলছে না, পায়ে হাঁটার ক্ষেত্রে অন ফুট হয়।
কোথাও যদি আপনি পায়ে হেঁটে যান সেক্ষেত্রে সেটা অন ফুট হয়। কোথাও যদি আপনি পায়ে হেঁটে যান তাহলে সেটি অন ফুট হবে। আর এইখানে প্রশ্নটি যেটা আছে সেটা দেখুন। বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি মানি? ডু ইউ হ্যাভ এনি মানি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কারো কাছে কোনো টাকা পয়সা থাকা, কারো কাছে টাকা পয়সা থাকা সেক্ষেত্রে অন বসে। ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ? বাট পকেটে তখন কিন্তু ইন মাই পকেট আমরা বলি। পকেটে থাকার ক্ষেত্রে ইন। আর কারো কাছে, কারো অধীনে, কারো মালিকানায় যদি টাকা পয়সা থাকা বোঝায় সেক্ষেত্রে অন বসে। যেমন ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ? কোনো টাকা পয়সা কি তোমার কাছে আছে? এক্ষেত্রে প্রেপোজিশন অন হচ্ছে উত্তর। এরপর দেখুন পরবর্তী যেটি আছে, পরবর্তী ৯ নাম্বার কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার ৯। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্য কোনটি? এখানে যে উত্তরটা পড়তে হবে এটাও কিন্তু ভাই প্রেপোজিশনের ব্যবহার রিলেটেড। প্রেপোজিশনের ব্যবহার থেকে এই প্রশ্নটি এসেছে। বাস্ট, বাস্টের পর দুটো প্রেপোজিশন বসে, একটা হচ্ছে আউট আর একটা হচ্ছে ইনটু। আমি আবার বলছি, বাস্টের পরে আউটও বসতে পারে, ইনটুও বসতে পারে। তবে মাথায় রাখবেন, আউট যদি বসে তাহলে আউটের পর ভার্বের আইএনজি থাকে। আউটের পর কি থাকবে? ভার্বের আইএনজি। সেটা কি আছে? আউটের পর ভার্বের আইএনজি নাই, নাই। পাস্ট উইথ ভুল, বাস্টেড, এটার তিনটা রূপ এক, প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল সবই এক। তাহলে বাস্ট ইনটু, ইনটুর পরে ভার্বের আইএনজি রূপ নয়, ইনটুর পরে একটা নাউন থাকে, আর আউটের পর থাকে ভার্বের আইএনজি। সেক্ষেত্রে কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই প্রশ্নের উত্তর অপশন বি, দি গার্ল বাস্ট ইনটু টিয়ার্স। হাসান শিকদার, মনসুরা আফরিন, উত্তর ঠিক আছে, উত্তর সঠিক আছে, পাস্ট আউট ভার্বের আইএনজি। কাকলি আমার কাছে বেশ কয়েকটি কোর্স করেছে আলহামদুলিল্লাহ, ইংরেজিতে এখন বলা যায় যে হ্যাঁ ভালোই দক্ষতা এসেছে। মাহমুদ আক্তার, রোদসি, তারপর হচ্ছে সিনথিয়া, এরপর হচ্ছে আল রাহা, নিপা মডেল উত্তর করে যাচ্ছেন ম্যাথওয়ার্স থেকে। ওডান। পরবর্তী প্রশ্ন, ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস মানেটা কি? ম্যাগনানিমাস। Identify the correct synonym for the word magnanimous. Unkind, generous, revengeful, friendly. কি হতে পারে? ১০ নম্বর প্রশ্ন। আমরা বেশি সময় ক্ষেপণ করব না। সঙ্গীত শিল্পী অপুদার জন্মদিনে শুভেচ্ছা ভালোবাসা রইল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। শাহ আলম পালোয়ান, আচ্ছা থ্যাংক ইউ। নাদিয়া উত্তর করেছে, রাহাত উত্তর করেছে, এপাশ থেকে উত্তর করেছে রাহা, মাহমুদা, এরপর হচ্ছে রোদসি বলছে পারি না। এখানে মজার একটা ট্রিক্স কাজ করবে, সেটা দেখুন। দেখুন মাগনানিমাস, আমি বলছি ম্যাগনানিমাস, আমি কেন মাগনানিমাস বললাম? যারা মাগনা দেয়, ফ্রি দেয়, আপনারা তাদের কি বলেন? উদার। ফ্রি দিছে, এগুলো খুব উদার। তাহলে ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস আমি বলতেছি ম্যাগনানিমাস মানে কি? উদার। আনকাইন্ড মানে নিষ্ঠুর, রিভেঞ্জফুল মানে প্রতিশোধ পরায়ণ, ফ্রেন্ডলি মানে বন্ধুসুলভ, আর জেনারেস মানে হচ্ছে উদার, তিনি অকাতরে বিলিয়ে দেন, অকাতরে বিলিয়ে দেন। কোয়েশ্চেন নাম্বার ১০ এর উত্তরটা আমার মনে হয় যে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। যিনি মাগনা দেন তাকে আমরা বলি যে ইনি খুব উদার মানুষ। কেমন? খুব উদার মানুষ এবং খুব বড় মনের মানুষ, এই কথা আমরা বলে থাকি। কোয়েশ্চেন নাম্বার ১১, ১১ যেটি আছে বলছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড ডিফরমেশন? ফরমেশন থেকে ডিফরমেশন, কেমন যেন বিষয়টা? ফরমেশন আর ডিফরমেশন কি হতে পারে? ফরমেশন এর অ্যান্টোনিম বলুন, উত্তর চাচ্ছি। নাদিয়া তাবাসসুম, হাসান শিকদার, রাহাত মাহমুদ, উত্তর চলছে। গুড, উত্তর চলছে। লক্ষ্য করুন যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে এই, ডিফরমেশন মানে বিকৃতি, ডিস্টরশন মানে হচ্ছে বিকৃতি। বলে যে সংবিধানের বিকৃতি হয়েছে, ডিস্টরশন অফ দি কনস্টিটিউশন,
আর ফরমেশন গঠন আর ডিফরমেশন বিকৃতি, এটা হবে না। এরপর হচ্ছে কন্ট্রাকশন হবে না। এটা হচ্ছে সম্পূর্ণতা, হোলনেস, বিকৃতি বিকৃতি হয় নাই। যেমন বলে না যে একটা লোকের তার মুখমণ্ডলে নাক নাই, তার মানে তার মুখমণ্ডল হচ্ছে বিকৃত, সব অঙ্গ নাই। হোলনেস মানে সম্পূর্ণ, সবকিছু আছে। আই হোপ এটা বুঝেছেন। এরপরে দেখুন কোয়েশ্চেন নাম্বার 12, জেনুফ্লেক্ট। জেনুফ্লেক্ট মানে কি? নতুন একটি শব্দ আপনাদের কাছে মনে হতে পারে, জেনুফ্লেক্ট। জেনু, জেনু জানো না, জেনু, জেনু মানে যে নত জানু। এই জেনু মানে, ইয়েস স্যার ভুলে গেছি, আলরাহমিয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। ভুলে গেলে সমস্যা নাই, শিখে নেবেন। দেখুন এখানে মজার বিষয়টা কি, এই যে জেনুফ্লেক্ট, আপনারা মনে রাখবেন, জানু, জানু নত জানু। জেনুফ্লেক্ট মানে হচ্ছে নত জানু, নত জানু হয়ে আমরা যে সেজদা করি না, সম্মান জানানো, এটা এটা বলা হয় টু বেন্ড দ্য নি, হাঁটু গেড়ে সম্মান জানানো। জেনুফ্লেক্ট মানে হচ্ছে নত জানু, এইটা মনে রাখলেই হবে। কোয়েশ্চেন নাম্বার 12 শেষ হলো। কোয়েশ্চেন নাম্বার 13 দিকে যাব। কোয়েশ্চেন নাম্বার 13 কি আছে দেখুন। 13 বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য গ্যাপ। এইখানে যেটা আমরা পাচ্ছি, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখন পাখিরা যে আকাশে ওড়ে, এটা কিভাবে ওড়ে? বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে, কিভাবে ওড়ে এটা একটু বুঝতে হবে। এটা কি র্যান্ডম এলোমেলো ওড়ে, নাকি অ্যাট লার্জ স্বাধীনভাবে ওড়ে, একটা স্টিচ একটানা ওড়ে? আরলং, আরলং এর কি অর্থ হয় আমি জানি না, আরলং এর এরকম অর্থ হয় না। আল রাহা, মাহুদা, রৌদশি, চেষ্টা চালিয়ে যাবেন। যারা পারেন ভালো, না পারলে চেষ্টা চালিয়ে যাবেন, চেষ্টা চালিয়ে যাবেন, কেমন, চেষ্টা চালিয়ে যাবেন। তো সেক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে অ্যাট লার্জ, স্বাধীনভাবে পাখিরা আকাশে ওড়ে। কোয়েশ্চেন নাম্বার 13 উত্তর এটাই। কোয়েশ্চেন নাম্বার 13 উত্তর এটাই। কোয়েশ্চেন নাম্বার 14, 14 নম্বর, দ্য ফ্রেজ সাইন ডাই। এই ডাই মানে মৃত্যু না, কাকলি আক্তার। ওই যে যেটা হচ্ছে কমেন্ট গুলো হাইড হয়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে কি, নাম্বারটা দেওয়ার পর ডট দেওয়ার দরকার নাই, নাম্বারটা দেওয়ার পর একটা স্পেস দিয়ে আপনারা অপশনটা লিখবেন। যখনই এটা গ্রিন হয়ে যাবে তখন কিন্তু আপনার কমেন্টটা হাইড হয়ে যাবে। ক্লিয়ার? নাম্বার দেওয়ার পর কোনো ধরনের ডট দিবেন না, ডট দিলেই ওখানে ওটা সবুজ হয়ে যায় আর আপনার কমেন্টটা হাইড হয়ে যায়। সাইনটাই মনে হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, হাফ হার্টেড, ডাউটফুল, ফিক্সড, আনসার্টেন। এর মাঝে অনির্দিষ্ট, বলে না অনির্দিষ্ট কাটার জন্য বন্ধ, আনসার্টেন বিষয়টি অনিশ্চিত। গেল এটা। 14 গেল, এরপর হচ্ছে 15। দি ফ্রেজ ডগ ডেইজ, দি ফ্রেজ ডগ ডেইজ। ডগ ডেইজ মানে কি? ডগ ডেইজ মানে কি? কুকুর দিন। ডগ ডেইজ কুকুর, আর হচ্ছে ডেইজ দিনগুলি। দিনগুলি হবে কুকুর দিনগুলি, কি হবে বলুন দেখি, কুকুর দিনগুলি এর সম্ভব কিনা হওয়া? মনে হয় যে না, এটা হওয়া সম্ভব। আপনাদের ছোট্ট একটা ক্লু দিয়ে দেবো, ছোট্ট ক্লুটা কি সেটা দেখুন। ছোট্ট ক্লুটা হচ্ছে, এটি মাথায় রাখবেন, এটি মনে রাখবেন। কিরকম মনে রাখবেন, লক্ষ্য করুন। যখন খুব বেশি গরম বাড়ে তখন কুকুরের জিহ্বা বের হয়ে যায়, কুকুরের জিহ্বা বের হয়ে যায়। তাহলে আপনি গরমের সাথে কুকুরের একটা সম্পর্ক তৈরি করেন, রিলেট করেন। কুকুরের যেহেতু জিহ্বা বের হয়ে গেছে, তার মানে গরম বৃদ্ধি পাইছে। এই জন্য ডগ ডেইজ এর মানে আপনি মাথায় রাখবেন হট ওয়েদার, উত্তপ্ত, উষ্ণ দিন, উত্তপ্ত দিন বা উষ্ণ দিন। 16 নম্বর কোয়েশ্চেন যেটি আছে, এটা আমরা পাচ্ছি আ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, আ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস। দ্রুত, গুড। আমরা উত্তর চাচ্ছি, যেই বক্তব্যে
অনেক বেশি শব্দ থাকে তাহলে বাগাড়ম্বরপূর্ণ, অর্থাৎ যেটাকে আমরা বলি ভার্বস, বুঝতে অসুবিধা হয়ে যায়। ভার্বস স্পিচ, এগুলো মুখস্থ আইটেম। তো এখানে ভাই আপনাদের বোঝানোর কিছু নাই, আমি বোঝাইতে যেয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। 17 নম্বর, 17, ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ টম্ব ইস অ্যান, অর্থাৎ পাথরের উপর যেটা লেখা হয় খোদাই করে সেটাকে কি বলে? পাথরের উপর পান্না রহমান স্যার আমার নামটা বলেন। আচ্ছা, পান্না রহমান, রাইট, নাম বলে দিলাম। নাম না বললে ওটা মন খারাপ হওয়ার মতোই একটা ব্যাপার, যে আমার আমার সবার নাম বলে আমার নাম কেন বলে না, এটা মন খারাপ হতে পারে। 17, এটাকে বলে এপিটাফ, পাথরে যে খোদাই করা স্মৃতিচিহ্ন এটাকে বলে এপিটাফ। 17 নম্বর, 17 নম্বরের উত্তর আমরা পাইনি, 17 নম্বরের উত্তর কিন্তু আমরা পাইনি। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী প্রশ্ন, এটা তো আমি দেখিয়ে ফেললাম, এটার প্রশ্ন করে লাভ নাই। ইনকারেক্ট, যেটা ইনকারেক্ট তো দেখাই যাচ্ছে, কম্পিউটার অটো কারেক্ট করে দিছে। ফ্লাকচুয়েশন ঠিক আছে, রিমিশন ঠিক আছে, অকেশন বানানটা ডাবল সি, ডাবল সি আর এসে একটা কমবে, অকেশন। আর ডিসিশন, তার মানে এটা হচ্ছে এটা ভুল, এটা নিয়ে কথা বলার কোনো দরকার নাই। এবারে আমরা উত্তর করব 19 নম্বর প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 19। 19 কি আছে দেখুন, 19 নম্বর প্রশ্নে কি আছে সেটা দেখছি আমরা। 19-এ এখন পর্যন্ত কোনো উত্তর আমরা পাচ্ছি না। গুড, ওকে। আচ্ছা, এখানে দেখুন নোবডি ট্রাস্টেড রিটর, নোবডি ট্রাস্টেড রিটর, ভয়েসের ক্ষেত্রে নোবডিটা এনিবডি হয়ে যায়, নোবডিটা কি হয়ে যায়, এনিবডি। এনিবডি আছে কয় জায়গায়, এনিবডি আছে এই জায়গায়। এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি, এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি। 19-এর উত্তর হচ্ছে অপশন ডি। ডি, কারা কারা উত্তর করতে পেরেছেন? উত্তর সবার কাছ থেকে এলো কিনা আবার দেখছি। দেখুন, আমি আপনাদের বারবার বলি, উত্তরটা ভুল হোক, উত্তরটা করেন, আপনার অভ্যাসটা তৈরি হোক, অভ্যাসটা তৈরি হোক যে, কারণ এক্সাম হলে যদি আপনি এইভাবে উত্তর করার, অর্থাৎ ধীর গতি থাকে, তাহলে কিন্তু আপনি হয়তো উত্তর করতে পারবেন, সব প্রশ্ন উত্তর করতে পারবেন না। কিন্তু এক্সাম হলে ইউ মাস্ট বি একুরেট অ্যাজ ওয়েল অ্যাজ ফাস্ট, আপনাকে দ্রুতগামী হতে হবে, দ্রুতগামী হতে হবে, আবার সঠিক উত্তরটাও করতে হবে। 20 নম্বর, ওয়াজ বোথ আ পোয়েট অ্যান্ড এ পেইন্টার, কবি ছিলেন এবং পেইন্টার ছিলেন। এই পোয়েট আর পেইন্টার এর মানে হচ্ছে তিনি কবি এবং কাঠ খোদাই শিল্পী। এই পেইন্টার মানে হচ্ছে ছবি আঁকে, সেটা কাঠের উপর ছবি আঁকতো। 20 নম্বর প্রশ্ন উত্তর, 20-এর উত্তরটা অলরেডি বলে দিয়েছে উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেকের সাথে একটা মজার তথ্য আছে, ওনার জন্মটা হচ্ছে 1757 সালে, আর মৃত্যু হচ্ছে 1827। ওনার জন্মটা আর পলাশির যে যুদ্ধ, এটা 21 সাল, 21 সাল। 21 নম্বর কোয়েশ্চেন, খেয়াল করুন, দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের সবচাইতে সবচাইতে বিখ্যাত রোমান্টিক কবি কে? বিখ্যাত রোমান্টিক কবি, এখানে রোমান্টিক কবি আছেই ভাই একজন, খেয়াল করবো, জন ড্রাইডেন রোমান্টিক নন, আলেকজান্ডার পোপ এটা স্যাটারিক, টি.এস. এলিয়ট এটা হচ্ছে মডার্ন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি রোমান্টিসিজমের জনকের যে দুইজন আছে সেই দুইজনের মধ্যে একজন। বিবি আসিয়া উত্তর হয়ে গেল। পরবর্তীতে আমরা
22-এর উত্তরটা নিয়ে কথা বলবো। কোয়েশ্চেন নাম্বার 22। দেখুন 22-এর উত্তরটা। 22-এর উত্তরটা কি হতে পারে দেখুন। উত্তর চাইবো। গুড। আচ্ছা, এখানে তুমি যেটা বলেছো, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হ্যামলেট। হ্যামলেট নাটকটির ঘটনা হচ্ছে ডেনমার্ক কেন্দ্রিক। এটা হচ্ছে ডেনমার্ক কেন্দ্রিক। কেমন? ডেনমার্ক কেন্দ্রিক। ওকে। আচ্ছা, আমরা পরবর্তী স্টেপে যাব, দেখি কি আছে। জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার এইটা কি আছে এটা একটু আমাদের জানাতে হবে। জুলিয়াস সিজার আসলে কে? হোয়াট কাইন্ড অফ প্লে ইজ জুলিয়াস সিজার? রোমান্টিক, অ্যান্টি রোমান্টিক, কমেডি, হিস্টোরিক্যাল? এটার উত্তর করা মনে হয় যে আমার কাছে সহজ মনে হয়, কারণ এটা একটা সাধারণ জ্ঞান থেকেই উত্তর করা যায়। জুলিয়াস সিজার তিনি একজন হিস্টোরিক্যাল ক্যারেক্টার। সো এটি একটি হিস্টোরিক্যাল প্লে, এটা বলাই যায়। নো সেকেন্ড ট্রয়। নো সেকেন্ড ট্রয় এটি কোন ধরনের সাহিত্য করব? এগুলো মুখস্থ। তো এখানে বোঝার চাইতে মুখস্থ করাটা বেশি জরুরি। যা বুঝবেন তার চাইতে বেশি মুখস্থ করতে হবে। নো সেকেন্ড ট্রয়। নো সেকেন্ড ট্রয় এটি একটি পয়েম। এটি একটি পয়েম। রাইট? এটি একটি পয়েম, কোনো সন্দেহ নেই। পরবর্তী স্টেপ। ওজিমান্দিয়াস। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ওজিমান্দিয়াস? ওজিমান্দিয়াসের কবি কে? পিবি শেলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, জন কিটস? কে হবেন? উত্তর জানাবেন কে হবেন। ওজিমান্দিয়াসটা কে লিখেছেন? 25 মাহমুদা বলছে অপশন এ। মাহমুদার কথা হচ্ছে এটি অপশন এ হবে। আমরা দেখবো এটা রিয়েলি অপশন এ কিনা। ওজিমান্দিয়াস এটা সেকেন্ড রামসিস যাকে বলা হয়, যাকে যাকে মূলত এখানে ফারাও যে রাজা সেকেন্ড রামসিস, একে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। এটি মূলত একটি রোমান্টিক কবির রচনা, সেটা হচ্ছে পিবি শেলির অসাধারণ একটি রচনা ওজিমান্দিয়াস। আর এরপর 26 নম্বর প্রশ্ন যেটি আছে, হু ইজ নট অ্যান আইরিশ রাইটার? এর মধ্যে আইরিশ রাইটার নন কে? আইরিশ রাইটার নন কে? আইরিশ আইরিশ রাইটার নন কে? এটি একটু জানাতে হবে। হু ইজ নট অ্যান আইরিশ রাইটার? গুড। সবাই বলছে যেটা অস্কার ওয়াইল্ড, জেমস জয়েস, জোনাথন সুইফট, আর হচ্ছে জোনাথন সুইফট, আর হচ্ছে ডিএস লরেন্স। উত্তর কিছু এসেছে, কিছু উত্তর এসেছে, কিছু উত্তর আসেনি। যেগুলো আসেনি সেটা আমরা অবশ্যই যাচাই বাছাই করতেছি। আইরিশ নন, এখানে আমরা যদি একটু হিসাব করি, ডিএইচ লরেন্স তিনি হচ্ছেন একজন ইংলিশ। তিনি হচ্ছেন একজন ইংলিশ, তার মানে এই প্রশ্নের উত্তর ডিএইচ লরেন্স। এরপর খেয়াল করব, হু ইজ হু ইজ দ্য অথর অফ জেইন আয়ার? জেইন আয়ারের অথর, জেইন আয়ার এর অথরকে, জেইন আয়ারের
লেখিকার নাম কি? জেন এয়ার। এটা ক্যারল ব্রন্টি না, এটাকে বলে শার্লট ব্রন্টি, মাথায় রাখবেন। শার্লট, চার্লটই না, শার্লট ব্রন্টি, উচ্চারণটা হচ্ছে শার্লট। 28 নম্বর, which of the following novels is not written by an English writer? এখানে একজন ইংলিশ রাইটার দ্বারা লেখা নয় কোনটা? A Passage to India, English writer; Sons and Lover, English writer; Pride and Prejudice, English writer; On 100 Years of Solitude। এইটা ভাই ইংলিশ রাইটার নয়। এখন প্রশ্ন হতে পারে তাহলে এইটা লিখছে কে, এটা লেখকটা কে? হ্যাঁ, এইটার যে লেখক, অন 100 Years of সলিটিউড, এর লেখক হচ্ছে ল্যাটিন আমেরিকান, উনি কলম্বিয়ান অথর। এটা হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। 29 নম্বর প্রশ্ন, গড অফ স্মল থিংস, গড অফ স্মল থিংস কার রচনা? গড অফ স্মল থিংস এটি কার রচনা? গড অফ স্মল থিংস এই রচনাটি কার? থমাস হার্ডি নো, জুম্পা লাহিড়ী নো, আর কে নারায়ণ নো, অরুন্ধতী রয়। অরুন্ধতী রয়, রাইট, অরুন্ধতী রয়। সুলতান আহমেদ, নাদিয়া তাবাসসুম উত্তর করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। মোবি ডিক, দুইটা প্রশ্ন আমরা পাই। মোবি ডিক কি রিলেটেড? আর এখানে বলছে মোবি ডিক নোবেল ওয়াজ রিটেন বাই, ঠিক আছে, মোবি ডিক কে লিখেছেন? মোবি ডিক কে লিখেছেন? দ্রুত জানাবেন, সবার কাছ থেকে উত্তর প্রত্যাশা করছি। মোবি ডিক কে লিখেছেন? এটা হচ্ছে আমেরিকান লেখক হারমান হারমান মেলভিল, রাইট। 31 নম্বর, হু ইজ নট এ হু ইজ নট অ্যান মডার্ন হু ইজ নট আ মডার্ন পোয়েট হু ইজ নট এ মডার্ন পোয়েট, কে আধুনিক নন? ডব্লিউ বি এটস আধুনিক, অডেন আধুনিক, টি.এস. এলিয়ট আধুনিক, জন কিটস হচ্ছে রোমান্টিক কবি। জন কিটস তিনি রোমান্টিক ঘরানার কবি। জন কিটস তিনি রোমান্টিক ঘরানার কবি। আর 32 যেটি রয়েছে, ও হেনরি কোন দেশের? ও হেনরি তিনি কোন দেশের? ও হেনরি তিনি কোন দেশের? ও হেনরি তিনি হচ্ছেন আমেরিকান। ও হেনরি হচ্ছেন আমেরিকান। উত্তর ডান। হু রোট দ্য প্লে দি ওয়ে অফ দি ওয়ার্ল্ড? ওয়ে অফ দি ওয়ার্ল্ড এটি কে লিখেছেন? ওয়ে অফ দি ওয়ার্ল্ড সাহিত্য থেকে বেশ প্রশ্ন এসেছে। কবিতা আক্তার, যুদ্ধ হচ্ছে মানসুরা, নাদিয়া তাবাসসুম, উত্তর চলছে। দেখুন, ওয়ে অফ দি ওয়ার্ল্ড এটি হচ্ছে উইলিয়াম কনগ্রিভের লেখা ওয়ে অফ দি ওয়ার্ল্ড। এটা খুবই খুবই কমেডি, একটা খুবই কমেডি, মানে কমেডি ধাঁচের লেখা। 34, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? ইফ উইন্টার কামস যদি শীত আসে বসন্ত কি দূরে থাকতে পারে? পিবি শেলির ওড টু ওয়েস্ট পয়েন্টের বিখ্যাত বিখ্যাত কবিতা ওড টু ওয়েস্ট পয়েন্ট, তার বিখ্যাত লাইন। দেখুন, এইটা কিন্তু দুই ভাবে আসে, কোন কবিতার কোন কবির, হ্যাঁ, এটা আসে কিন্তু। তো 34 নম্বর প্রশ্নের ব্যাপারে একটু সতর্ক আমাদের থাকতে হবে। আর সবশেষ যেটা আমরা পেলাম 35 নম্বর, এখানে আছে বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন, হু রোট দিস? কে লিখছে এটা? স্বর্গের দাস হওয়ার চেয়ে নরকের রাজা হওয়া ভালো। এই যে বোল্ড ব্রেভ যে উক্তি, এটা শয়তানের ছিল। শয়তান ক্যারেক্টারটা কোথায় আছে? প্যারাডাইস লস্টে, জন মিল্টন। এই প্রশ্ন দুই ভাবে আসতে পারে।
একটা হচ্ছে এভাবে আমরা বলতে পারি যে এটা কে লিখছে আর কোন মহাকাব্যের এটা অন্তর্গত। এটা হচ্ছে জন মিল্টনের প্যারাডাইস লস্টের অন্তর্গত। এখন দেখুন আমরা কিন্তু 35 প্রশ্ন সমাধান করে ফেললাম। এই হচ্ছে আপনাদের জিরো টু অ্যাডভান্স ইংলিশ কোর্সের যে বইটা আমরা ফ্রি দিয়ে থাকি, একদম ফ্রি দিয়ে থাকি। আহ, এখানে 3000-এর মতো এমসিকিউ রয়েছে, যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা আমাদের কোর্সে এনরোল করবেন ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে বই পেয়ে যাবেন। আজকে আমরা আর সামনে এগোতে চাই না। সবাই ভালো থাকবেন, আর প্রতিদিনই আমাদের একটি জব সলিউশন লাইভ থাকবে। পেজে একটু চোখ রাখবেন। এটা লাইভটা এরকম হয় শনি সোম বুধ, এটা যায় 10টায়, আর রবি মঙ্গল বৃহস্পতি এটা হয় রাত 9টায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।